ডক্টর ইউনূসের সরকারের ৫ বছর থাকা দরকার, ডক্টর ইউনূসের আরও অনেক দিন ক্ষমতায় থাকা দরকার। আপনারা কি এই বক্তব্যের সাথে মানে সমর্থন দেন, বা আপনারাও কি মনে করেন যে ডক্টর ইউনূস আরেকটু বেশি সময় থাকলে ভালো হতো? না, আমরা তা বলি না খালিদ ভাই। এই কারণে বলি না যে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনৈতিক নিয়মতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি যে দেশে রাজনীতিতে আছে, সেই দেশে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে করেছি, এবং প্রফেসর ডক্টর ইউনূসও অলরেডি তিনিও কমিটেড টু দ্য পিপল। সেই কারণে রিজনেবল সময় যেটুকু একটা নির্বাচন করতে লাগে সেই সময়টুকু দেওয়ার জন্য এই জাতি প্রস্তুত। সেটার জন্য ৫ বছর সময়, এটা আমার মনে হয় কেউই, মানে একটা ফ্রি ইলেকশনের জন্য ৫ বছর সময় প্রয়োজন হয় না। তার আগেই কিন্তু সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব। এই জন্য পাবলিক বা জনগণের একটা অংশ নানান কনটেক্সটে এই ধরনের ধারণা করাটাও তাদের দোষণীয় নয়। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে কিছু সমালোচনাও যেমন আছে, আবার বিগত রমজান আমরা পার করেছি, আমাদের দ্রব্যমূল্য, আমাদের বিদ্যুৎ, আমাদের রেমিটেন্স, আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের জিডিপি, নানান জায়গায় সূচক ভালো, এই প্রশংসা তো সবাই করছে। সেই কারণে সাধারণ মানুষ যারা অত রাজনীতি সচেতন নয়, পলিটিক্সের অত ব্যাখ্যা, গঠনতন্ত্র, সংবিধান, পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এত কিছু বুঝতে রাজি না, তারা মনে করে ভালোই তো আছি। সেই কনসেপশনে একটা পাবলিক পারসেপশন হতেই পারে, আমরা এটাকে কখনো দর্শনীয় বলে করি না। কিন্তু বিং এ পলিটিক্যাল পার্টি, আমাদের সংবিধান, আমাদের গঠনতন্ত্র, এগুলোর দিকে নজর রাখলে আমাদের কথা তো নিয়মতান্ত্রিক। আমাদের সংবিধান, আমাদের সাংবিধানিক এবং পার্লামেন্টারি সিস্টেমের দিকে তাকিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে তার কি দায়িত্ব, তিনি কি কমিটমেন্ট জাতির কাছে দিয়েছেন, সেগুলো সামনে রেখে আমাদের কথা বলতে হয়। সেজন্য আমরা আমাদের কথা বলছি যে আমরা নির্বাচনমুখী দল, আমরা একটা নির্বাচন সুষ্ঠুভাবে করতে যতটুকু গ্রহণযোগ্য সময় আমরা সরকারকে তা দিতে রাজি। অলরেডি গভর্নমেন্ট ইতিমধ্যে একটা টেন্টেটিভ আইডিয়া দিয়ে দিয়েছেন, আমরা তার উপরেই যেন সরকার ঠিক থাকে, এই জন্য আমরা এটাই বলেছি। এটি আমাদের ভাই, মানে স্যার, জিনিসটা যেটা হইলো, আমরা এতদিন পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে জামায়াতে ইসলামের একটা আন্ডারস্ট্যান্ডিং হইলো যে যদি এখন ভোট হয় তাহলে জামায়াতে ইসলামী হয়তো পাওয়ারে আসবে না, পাওয়ারে আসবে হচ্ছে বিএনপি। বরং এই সরকার ক্ষমতায় থাকলে জামায়াতে ইসলামী যেগুলি করতে চায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি দেওয়া, বিভিন্ন জায়গায় তাদের জামায়াতে ইসলামীর মাইন্ডেড লোককে বসানো, যেটি সম্ভব হচ্ছে বা হয়েছে, সেটি এই সরকার থাকলে যতটা সম্ভব, বিএনপি সরকার আসলে এটি একটু কম সম্ভব বা কম। এই জায়গা থেকে কি এই সরকারের প্রতি এক ধরনের সহানুভূতি, এক ধরনের সমর্থন ছিল, এরকম অনেকে মনে করতেছেন? এটা আমার মত না, আমি সবগুলি মতকে একসাথে এটা বললাম যে জামায়াতে ইসলামী তো এখনই যতটা পাওয়ারে আসে, অন্য একটা দল যদি পাওয়ারে আসে তাহলে তো জামায়াতে ইসলামী এতটা পাওয়ারফুল থাকবে না। আপনি জামায়াত ইসলামীকে কোথায় পাওয়ারে দেখলেন? আমি তো এত দেখি না। আমরা কত মানুষের কত অনুরোধ করি, কত সুবিধা অসুবিধা দূর করার জন্য বলি, আমাদের কত 10টা বললে একটা হয়তো শোনে। কিন্তু আপনার বর্ণনা আর কিছু কিছু মিডিয়া এমন ভাবে জিনিসটাকে সবাই বলে যে সবগুলি বিশ্ববিদ্যালয় কি সুডো আপনাদের দখলে, শিক্ষক প্রশাসন থেকে শুরু করে উপাচার্য। না, এটা ঠিক না। আপনি চেক করেন, দেখেন কয়টা পাবলিক ইউনিভার্সিটি, কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি, কয়টা লোক। আমি তো দেখি না যে আমার দলীয় কোনো একটা লোক কোনো বিসি হয়ে আছে। মানে একটা লোক একটু ভালো হলে, সৎ হলে, মুখে একটু দাড়ি হলে, একটু নামাজি হলে বলে আরে এই লোকটা জামাতের লোক। এটা একটা আলোচনা। আমি আপনাকে খালি দিয়ে একটা উদাহরণ দিই। আমার ডিসি একবার খুলনা, আমি তখন মোস্ট প্রবাবলি এমপি ছিলাম, তো কিছু ঠিকাদার কন্ট্রাক্টররা নানানভাবে, ওরা তো আনডিউ প্রিভিলেজ চায়, তার কাছে গিয়ে কিছু তাদের বিল টিল আনার জন্য গিয়েছে। তো গিয়ে বলছে যে ডিসি সাহেবকে যে স্যার আমাদের এই কাজগুলো একটু করে দেন, আমরা আপনাকে, ওরা আনডিউ কিছু প্রিভিলেজ দেওয়ার জন্য কিছু অফার টফার দিয়েছে আর কি। কিন্তু ডিসি সাহেব সৎলোক ছিলেন, উনি একেবারেই রিফিউজ করেছেন এবং খুব অসন্তুষ্ট হয়েছেন। ওই লোকগুলো ফেরত এসে আমাকে বলছে, পরোয়ার ভাই, খুলনার যে ডিসি এ বেটা জামাত করে। আমরা একটু কিছু টাকা দিতে চাইলাম, টাকা নিতে চাইলো না, অথচ ডিসি সাহেবকে আমি চিনতাম। কখনোই সে কোনো দলীয় কোনো কিছু লোক না, আমাদের কোনো দলীয় লোক না, একটা ভদ্রলোক, একটা অনেস্ট পার্সন। তো এই জন্য খালিদ ভাই, এটা একটা পারসেপশন হয়েছে যে লোকটা একটু নামাজি হলে, সৎ হলে, মিথ্যা না বললে, চলাফেরা যদি একটু পরিচ্ছন্ন পরিশুদ্ধ মনে হয়, বলে ও জামাত হয়ে গেছে। এটা থেকে কিছু তো লোক থাকে, কথা একটু পাইলে বলে এমনি তো
নাচুনে বুড়ি, তারপরে আবার ঢোলের বাড়ি, আচ্ছা, ঢোলের বাড়ি দিলে বুড়ি আবার নাচে। ব্যক্তিগত অনেস্টি থেকে এটা পার্টি এজ এ জামাতে ইসলামী এজ এ পলিটিক্যাল পার্টি আমরা জামাতকে কিন্তু অনেক রাগ ঢাকের মধ্যে দিয়ে যাইতে দেখি। উদাহরণ দেই পারর ভাই, সেইটা হচ্ছে জি যে জি লন্ডনে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ হয়েছে গত রোববার, কিন্তু মিডিয়াতে এটা আসছে হচ্ছে মঙ্গলবার। না জি জামায়াতে ইসলামী না বিএনপি কোনো পক্ষ থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা কিছু বলা হয় না। আমাকে আমার সাংবাদিক বন্ধুরা বলছে আপনাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করলেও বিষয়টা নিয়ে আপনারা মন্তব্য করেন নাই, অস্বীকারও করেন নাই। সংবাদ সম্মেলনে প্রথম আমরা দেখলাম জামায়াতের আমির আনুষ্ঠানিকভাবে বিষয়টা বলতেছেন। তো জি আমাদেরও অনেক বিশ্লেষক এরকম বলতেছেন যে আপনারা যেহেতু ওইখানে একটা আসন ভাগাভাগি, পলিটিক্যাল ম্যাপিং এগুলি নিয়ে আপনারা কথা বলতে গেছেন, সেই জন্য আপনারা বিষয়টাকে নিয়ে আরেকটু লম্বা সময় করতে চাইছেন। এর আগেও কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক প্রশ্নে, সেগুলো আমরা পরে আসব, আমরা জামায়াতে ইসলামী যেহেতু সরাসরি খুব মিথ্যা কথা বলতে পারে না, তো জামায়াতে ইসলামী কি করে, চুপচাপ থাকে, বলতে চায় না, এক ধরনের কৌশলের আশ্রয় নেয়। ওইটা আপনি কিভাবে দেখবেন এই লন্ডনের বৈঠকটা থেকে শুরু করে পরে রাজনৈতিক বিশ্লেষণগুলিতে আমরা আসতেছি। না, ধন্যবাদ অবস্থা খালিদ ভাই। আপনার ওই একটা কথা জায়গায় আমি একটু মানে বিনয়ের সাথে ভিন্ন মত বলি প্লিজ যে প্লিজ। জামাত ইসলামী সরাসরি মিথ্যা বলতে চায় না। আমরা সরাসরি তো বলি না, আমরা পরোক্ষ বা অসরাসরিও কখনো মিথ্যা বলি না। আপনার মিথ্যা প্রশ্ন আমাদের এড়ায় রাজনীতিতে যান নেই, আর কি, তবে প্রশ্ন আমরা চুপ ঠিক থাকতে পারি, যেই প্রশ্ন কখনো একটু কখনো চুপ থাকি, আনকমফোর্টেবল, এটা এটা ঠিক, আপনার একটু এড়ায় এটা যান। ঠিক। অন্য পলিটিক্যাল পার্টির মতো রিয়েক্ট অ্যাক্ট করেন না, মিথ্যা বলেন না, সেই ঠিক এড়ায় যান আর কি। আমি এটার উদাহরণ একটু পরে দিব পরার ভাই আপনাকে। যাই হোক, এইটা যদি আপনি একটু আচ্ছা বলেন। ঠিক আছে, যেটা তা যদি আমি এইটা একটু বলে নিই। জি আপনি যেটা শুরু জি, করেছেন, লন্ডনের আজকে মিটিং। আমাদের সম্মানিত আমিরে জামাত জি মিড দ্য প্রেসে এটা খুব পরিষ্কার করেছেন যে আমি যেহেতু, ওনার রেগুলার আমাদের সফর ছিল বেলজিয়াম, ব্রাসেলস, ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন, কমিশন, বিভিন্ন সংস্থার সাথে উনি বসেছেন। তো উনি কিছুদিন আগে উনি লন্ডনে গিয়েছিলেন। তো তখন সংক্ষিপ্ত সফর শেষ করে উনি চলে এসেছেন। ওনার পরিবারের সদস্য লন্ডনে থাকে। তো যেহেতু উনি গেলেন, উনি এই চিন্তাতেই গিয়েছেন, সিনসিয়ারলি স্পিকিং খালিদ ভাই, যে যাদের সঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করলাম, উনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের একজন শ্রদ্ধ সহকর্মী, এখন একদিকে তিনি অসুস্থ, আবার একদিকে তিনি মজলুম, তার উপরে অনেক জুলুম করা হয়েছে। তো উনি চেষ্টা করেছিলেন যাবার আগে একটু অসুস্থ অবস্থায় ওনাকে কুশল বিনিময় করতে যাওয়ার, যে কোনো কারণেই হোক সে যাওয়াটা আর হয়নি। তো যেহেতু লন্ডন যাচ্ছি, সুযোগ পেলে উনি কেমন আছেন ওনার সাথে একটু কুশল বিনিময় করে আসবো, এইটা উনি চিন্তা করে ব্রাসেলস, বেলজিয়াম সেরে যখন লন্ডনে আসলেন, এসেই তিনি ওনার সঙ্গে দেখা করতে গেলেন। আর ওনার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় যেহেতু উনি আছেন, তো ওখানে দেখতে গেলে তো ওনার ছেলের সাথেও দেখা হবে। সেইভাবে উনি এবং আমাদের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একসঙ্গে গিয়েছিলেন, এবং ওনারাও খুব কর্ডিয়ালি ওনাকে রিসিভ করেছেন, এবং কিছু সময় ওনারা অতিবাহিত করেছেন, পারস্পরিক কুশল বিনিময় করেছেন। কিন্তু আসন বন্টন বা রাজনীতির কোনো ডিসিসিভ কোনো আলোচনা হয়নি। তবে এটা তো ঠিক, যেটা আজকে আমির জামাত মিড দ্য প্রেসে বলেছেন, যে আমি যদি এক জায়গায় বসে চা খাই আধা ঘন্টা 1 ঘন্টা, তো শুধু তো চা আর চুপ থাকা হয় না, কিছু গল্প তো হয়, যেখানে রাজনীতি, সমাজ, দেশ, নির্বাচন, অনেক প্রসঙ্গ আসছে। কিন্তু সেই আলোচনাগুলো ডিসিসিভ বা নীতি নির্ধারণী, সিদ্ধান্তকারী কোনো আলোচনা নয়। জাস্ট কথা বলতে হয়, গল্পে গল্পে কুশল বিনিময় করতে যেটুকু, সেটুকুই হয়েছে। এখন মুশকিল হয়েছে যে দীর্ঘদিন পর দুই শীর্ষ নেতা বা নেত্রীদের এই আলোচনাটা মানুষ তো আর সহজে নিতে চায় না, এর থেকে অনেক কিছু আবিষ্কার করছেন। আচ্ছা সেরকমই কিছু কথা এর এখন মধ্যে বাইরে আমি আলোচিত মাঝখানে হচ্ছে একটা প্রশ্ন করি। খালিদ ভাই। আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে বিশেষ করে 5 আগস্টের পর, আমি যদি ম্যাপিংটা বলি, সেপ্টেম্বরের পর থেকে আসলে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামী এবং বিএনপি পরস্পর একটা যুযুধান অবস্থানে। জনাব শফিকুর রহমানও, জনাব মিয়া গোলাম পারোয়ারও, তারা তাদের রাজনৈতিক বক্তৃতায় বিএনপিকে আক্রমণ করে কথা বলেছেন, বিএনপির অতীত তুলে ধরে কথা বলেছেন, বিএনপির নেতৃত্বের জায়গা থেকে। আসলে জামায়াতে ইসলামী তো কখনো কাউকে সেরকমভাবে গালাগাল দিয়ে কথা বলে না, কিন্তু আসলে নেতিবাচক বা একটু দোষই তুলে ধরেছেন। এর একটা প্রভাব কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় জামায়াত এবং বিএনপির একটা আধিপত্যের লড়াই আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে ক্রমাগতভাবে দেখছি। আপনি কি মনে করেন যে এই কুশল বিনিময়টা, যেটা ঢাকায়ও হতে পারতো, ঢাকায় না হয়ে এটা যেটা লন্ডনে হলো, এইটার পরে কি এটা কমবে বা এটা একটা অন্য রূপ নিবে?
জামায়াত আর বিএনপির মধ্যে কি আবার পুনর্বন্ধুত্ব তৈরি হবে? আমি বুঝতে পেরেছি খালিদ ভাই, আমি এই প্রসঙ্গটাই আসবো। তার আগে একটু শুরুটা করে নেই যে বিএনপির সঙ্গে জামাতের আপনার বক্তব্য অনুযায়ী যে কিছু দূরত্ব বা সমালোচনামূলক বক্তব্য উভয় পক্ষে হয়েছে, এটা মিডিয়াতে নানানভাবে এসছে। এই ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হলো যে জুলাই অভ্যুত্থানের পরে আওয়ামী ফ্যাসিবাদীর পতিত স্বৈরাচার যখন বিদায় নিল, রাজনীতিতে তারাই ছিলেন আমাদের সকলের প্রতিপক্ষ। আমরা তাদের বিরুদ্ধে তো জোটবদ্ধ আন্দোলন করেছি, লং টাইম করেছি, সকলেই আমরা নির্যাতিত। জামাত শুরুতে আমাদের উপরে আক্রমণ এসেছে, শেষ জুলুমা আমার শিকার হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করে। বিএনপিরও প্রচুর তাদের উপরে জুলুম করা হয়েছে, তারাও মজলুম। আমাদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী তারাও জুলুম এর শিকার হয়েছেন, তারাও কারাগারে কারাবন্দী হয়ে নির্যাতনের শিকার হয়েছেন। আমরা যেমন আমাদের নেতৃবৃন্দ জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে নির্যাতন করে, আয়না ঘরে, ক্রস ফায়ার, রিমান্ড। তো এরকম নির্যাতনের শিকার কিন্তু বিএনপিও হয়েছে, এটা সম্পর্ক আমাদের ছিল। কিন্তু যখনই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রেজিমের পরিবর্তন হলো, পলিটিক্যাল যে প্রতিপক্ষ আমাদের না থাকায় একটা ধারণা হয়ে গেল যে সামনে নির্বাচন হবে, এবং ন্যাচারালি মানুষ মনে করতে লাগলো, এবং বিএনপি বা জামাতের জনশক্তির মধ্যে মাঠ পর্যায়ে এই ধারণা হওয়াটা অস্বাভাবিক নয় যে সবাই তো আমরা নির্বাচনে যাব। তো নির্বাচনে বিএনপি ভাবতে পারে যে এখন ইলেকশন আমাদের জামাতের সঙ্গে হবে, জামাত ভাবতে পারে আমাদের নির্বাচন এখন বিএনপির সঙ্গে হবে। তো নির্বাচনে বা রাজনীতিতে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগিতা, এটা তো খুব ন্যাচারাল, দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি। এটা ছিল। কিন্তু কিছু কিছু কথা যখন আমরা শুনেছি বিভিন্ন দলের পক্ষ থেকে, ইভেন বিএনপির কিছু বন্ধুরা যাদের সাথে আমরা খুবই ঘনিষ্ঠ, খুবই ক্লোজ রিলেশন নিয়ে চলি, সমালোচনা করতে গিয়ে এমন এমন ভাষায় আমরা সমালোচনা শুনেছি যেগুলো আমাদেরকে খুব